আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? স্কিল স্টুডিও বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে গ্রাফিক ডিজাইন ক্লাসের প্রথম বিষয় হচ্ছে ফটোশপ সম্পর্কে ধারণা দেওয়া এবং ফটোশপের বিভিন্ন প্রাথমিক যে টুলস অপশনগুলো আছে সেগুলোর কাজ শেখানো। তো ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং নতুন কিছু হলেও জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপটা আসলে কি, হোয়াট ইজ ফটোশপ, আসলে অ্যাডোবি ফটোশপটা কি। তো অ্যাডোবি ফটোশপ হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার। এটি মূলত ছবি সম্পাদনা, ফটো এডিটিং যেটাকে বলে, ফটো ম্যানিপুলেশন, ডিজিটাল আর্ট তৈরি ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এই ফটোশপ যে সফটওয়্যারটি, এটি 1988 সালে টমাস জোন এটি তৈরি করেন এবং এটি বর্তমানে অ্যাডোবি ইঙ্ক দ্বারা পরিচালিত। তো অ্যাডোবি ফটোশপ কেন ব্যবহার করা হয়, এর প্রধান কাজগুলো কি এবং এর ফাইলের নামগুলো কি। ফটোশপ মূলত রাস্টার ভিত্তিক বা আমরা যদি জানি পিক্সেল ভিত্তিক কাজ করার জন্য তৈরি একটি সফটওয়্যার। এর প্রধান কাজগুলো হলো ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ইমেজ ম্যানিপুলেশন যেটাকে বলে যে একাধিক ছবি উপাদান ব্যবহার করে অবাস্তব কোনো নতুন ছবি যেটা বাস্তবে কখনো সম্ভব না সেগুলা তৈরি করা। যেমন আপনাদেরকে যদি আমি উদাহরণ দেখাই, তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি ফোনের কাছে দেখুন, এগুলো কিন্তু আসলে বাস্তবে কোনোদিন সম্ভব না, কিন্তু এগুলো তৈরি করা হয়েছে একমাত্র ফটোশপ দিয়ে। এই দেখুন আরো অনেক, মানে অসংখ্য, আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে অসংখ্য এর উদাহরণ দেখতে পারবেন যেগুলো বাস্তবে সম্ভব না, কিন্তু এগুলো অ্যাডোবি ফটোশপ দিয়ে তৈরি করা হয়। তো অ্যাডোবি ফটোশপের আরো কাজ আছে, ডিজিটাল পেইন্টিং, গ্রাফিক ডিজাইন করা, যেমন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করা, ব্যানার ডিজাইন করা, ফ্লায়ার ডিজাইন করা, বইয়ের কভার ডিজাইন করা, এমনকি ওয়েবসাইটের কিছু লেআউট বা ইন্টারফেস ডিজাইন করার ক্ষেত্রেও এই ফটোশপটা ব্যবহার করে থাকে। আবার ফটোশপের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো, আপনাদের যদি পুরনো কোনো ছবি থাকে, যেমন সাদা কালো ছবি, নষ্ট হয়ে যাওয়া ছবি, এগুলো ছবি কিন্তু আপনি রিস্টোরেশন বা পুনরুদ্ধার করতে পারবেন, নতুন ভাবে তৈরি করতে পারবেন এই ফটোশপ দিয়ে। তো আমি ফটোশপটি ওপেন করেছি, আপনারা ফটোশপটি কিভাবে ইনস্টল করবেন এটা আমি পূর্বের একটি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন। যদি কোনো সমস্যা হয় আমার মেইলে জানাবেন। তো ফটোশপটি ওপেন করার জন্য আপনারা এখান থেকে এই যে অ্যাডোবি ফটোশপ 6 CS6 এখানে ওপেন করলেই ফটোশপটি ওপেন হবে। তো আমি আগেই ওপেন করে নিয়েছি। ফটোশপটি ওপেন করলে আপনারা এখান থেকে কিছু অপশন দেখতে পাবেন, এরকম দেখতে পাবেন। আমি একটি দুইটি ছবি নিয়েছি, ছবি দুটি ক্লোজ করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফটোশপটি আপনারা ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো উপরে আপনারা এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এখান থেকে শুরু করে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন, হেল্প, এই যে হেল্প পর্যন্ত, এগুলোকে বলা হয় মেনু বার। আর আপনারা যে বাম দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় টুল বার। এগুলো এক একটা টুলসের আওতায় এক একটি টুলস বক্স আছে এবং এক একটা টুলসের আলাদা আলাদা কাজ আছে। আর এই যে মেনু বারের নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টুলস
বিভিন্ন টুল বক্সের আন্ডারে বা বিভিন্ন টুলের আন্ডারে সাব টুল বার এগুলোকে বলা হয়। আর ডান দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেয়ার বক্স, এখানে লেয়ার গুলো থাকে। এগুলো হচ্ছে কালার প্যালেট, এখানে বিভিন্ন কালার পরিবর্তন সহজে করার জন্য ব্যবহার করা হয়। আর কালার পরিবর্তন আরো অনেকভাবেই করা যায়, সেগুলো আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে জানতে পারবো। তো আসলে আমরা যে ফটোশপটা শিখবো, ফটোশপটা আসলে প্রয়োজনটা কি? হোয়াই নিড ফটোশপ ডেইলি লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে ফটোশপটা কেন প্রয়োজন? তো ফটোশপ যে শুধু পেশাদার যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্যই নয়, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ছোটখাটো প্রয়োজনে এটি দারুণ কার্যকর। বর্তমানে ফটোশপ জানা থাকা অনেকটা ডিজিটাল লাইফ স্কিলের মতোই। প্রথম যে কারণটি, ব্যক্তিগত ছবির আপনি যে ব্যক্তিগত ছবি, সেই ছবিটাকে আপনি সুন্দর বা এনহ্যান্সমেন্ট করতে পারবেন বা মান উন্নয়ন করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে আপনি জরুরি যে নথিপত্র, যেমন কোনো ডকুমেন্ট এডিট A4 সাইজ বা A5, বিভিন্ন সাইজের আপনি ডকুমেন্ট এখান থেকে এডিট করতে পারবেন এবং তৈরি করতে পারবেন। আবার আপনি ফটোশপ দিয়েই পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, যে কোনো ছবি সঠিক মাপেই পিক্সেল আকারে বলেন, ইঞ্চ আকারে বলেন বা মিলিমিটার, আপনি যে কোনো আকারেই আপনার প্রয়োজন মতো ছবি তৈরি করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। এছাড়াও ফটোশপ দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তৈরি, যদি আপনি ফেসবুক কন্টেন্ট তৈরি করেন, ইনস্টাগ্রাম বা ইউটিউব এর কন্টেন্ট তৈরি করেন, আপনার প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার, প্রোফাইল কভার, বিভিন্ন ভিডিও থাম্বনেইল তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তো অনেকেই বর্তমানে এটি ই-কমার্স বা অনলাইন বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যাদের অনলাইন ছোট ছোট ব্যবসা আছে। তবে আপনার ব্যক্তিগত প্রয়োজন হলেও আপনি যদি ব্যবহার করতে পারেন, অথবা আপনার ক্যারিয়ার বা ফ্রিল্যান্সিং কাজের জন্য এটি ব্যবহার করতে পারেন। এটি আপনার জন্য আপনার একটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো আমরা ফটোশপটি গত গত ক্লাসে আমরা ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয় সেটি দেখেছি, কিভাবে ওপেন করতে হয় এখন আমরা দেখলাম। তো আমরা এই যে উপরে যে এই অংশটাকে বলা হয় মেনু বার, বিভিন্ন মেনু বারের আওতায় আবার সাব মেনু বার আছে। আপনারা একটু ক্লিক করে দেখতে পারবেন সবকিছু। এক একটা মেনু বার আওতায় এক একটা সাব মেনু বার আছে, এগুলোকে বলা হয় টুলস বার বা টুলস বক্স। এখানে আবার সাব টুলস বক্স, এখানে এই টুলস বক্সের আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে। তো এগুলো এই আপনারা এই যে এখানে অ্যারো যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে এটি সব এক লাইনে চলে আসবে। আপনার যদি আপনার পছন্দ মতো আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। যদি আবার চাপ দেন তো এটা ডাবল মেনু বারে রূপান্তর হবে, অর্থাৎ আপনার 2 লাইনই এটা হবে। আপনার নিজের সুবিধার্থে আপনারা এটি ম্যানেজ করে নেবেন। আপনারা চাইলে এটাকে সামনে আনতে পারেন, এটাকে ডানে রাখতে পারেন, আবার ইচ্ছা করলে বামেও রাখতে পারেন। সেটা আপনার নিজেদের একান্তই একটা চয়েস। তো আমার বাম দিকে রাখলে সুবিধা হয় ব্যবহার করতে, এজন্য আমি এটিকে বাম দিকে রাখলাম। তো আমরা এখন শিখব যে একটা নতুন ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয়। তো নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য আপনার এখান থেকে ফাইল ফাইল মেনু বারে ক্লিক করে আপনার এই যে নিউ এ ক্লিক করলেও হবে, অথবা কিবোর্ডের কন্ট্রোল এন, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কন্ট্রোল এন। তো আমরা শর্টকাট কমান্ড ব্যবহার করেই ওপেন করব। কন্ট্রোল এন, কন্ট্রোল এন বাটন করলে এখানে আপনারা নেম দেখতে পাচ্ছেন, নেম অপশনটি। এখানে আপনার ডকুমেন্টের বা আপনার যে ফাইলটিতে আপনি আপনার পছন্দ মতো নাম রাখবেন। আমি চেঞ্জ করলাম না। আর এখান থেকে প্রিসেট, এখানে আপনি যে এখানে ডিফল্ট কিছু সেভ করা সাইজ আছে, আপনারা এখান থেকে সাইজ, যদি আপনি ডকুমেন্ট এডিট করেন তাহলে এখানে ইন্টারন্যাশনাল পেপার আছে, এটা অটোমেটিক A4 এ সিলেক্ট করা হয়ে থাকবে। আপনারা এখানে এই যে অ্যারো বাটনে ক্লিক করে এখানে যে আরো বিভিন্ন ধরনের সাইজ আছে, এগুলো আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। আবার যদি আপনার এই ডকুমেন্টের ক্ষেত্রেও যদি আপনার এখানে আরো কোনো সংশোধন করার প্রয়োজন হয়, যেমন তাহলে আপনারা এই যে এখানে ওয়েডিথ মানে হচ্ছে আপনার যে আর্টবোর্ড বা পেপারটা থাকবে, সেই পেপারটা চওড়া আর কি, চওড়াটা কত হবে, অর্থাৎ বাম থেকে ডানে কতটুকু হবে। আর হাইট যেটা, এটা হচ্ছে আপনার আর্টবোর্ড বা পাতার যে উচ্চতা, মানে উপর থেকে নিচ পর্যন্ত এই পাতার উচ্চতাটা কত হবে। রেজুলেশন হচ্ছে এটা আপনার একটা ঘনত্ব বা আপনার এটা একটা মানে কোয়ালিটিটা কিরকম, কত দেখতে কত সুন্দর হবে বা কোয়ালিটি কত ভালো হবে। আর তারপরে দেখতে পাচ্ছেন যে কালার মোড যে অপশনটি,
কালার মোড অপশনটি মূলত এখানে আরজিবি কালার এবং সিএমওয়াইকে কালার, এই দুটি কালার বেশি ব্যবহার করা হয়। আরজিবি হচ্ছে রেড গ্রিন ব্লু, এটি শুধুমাত্র অনলাইনে আপনাদের অনলাইনে আপলোডের ক্ষেত্রে বা অনলাইন মধ্যে কাজ করার ক্ষেত্রে এই আরজিবি কালারটি ব্যবহার করা হয়। আর সিএমওয়াইকে কালার, সিএমওয়াইকে হচ্ছে সিয়ানো ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, অর্থাৎ এই আপনার এই কালারটি প্রিন্ট মিডিয়া আমরা যখন প্রিন্ট করব তখন অবশ্যই এই কালারটি সিলেক্ট করতে হবে। তো আমি সিএমওয়াইকে সিলেক্ট করলাম। আর আপনারা যদি এখান থেকে মিলিমিটার যদি না বোঝেন, এখান থেকে আপনি পিক্সেলে আনতে পারেন, এখানে ক্লিক করে ইঞ্চিতে আনতে পারেন। তারপরে আপনার এখানে সেন্টিমিটার আছে, পয়েন্টস আছে, পিকাজ আছে, কলামস আছে। আপনাদের এটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তবে বর্তমানে সব থেকে ব্যবহার হচ্ছে পিক্সেলটা আর হচ্ছে ইঞ্চি। তাহলে এই দুইটা আপনার সব থেকে বেশি সহজ ব্যবহার করা। তো আমি এখানে ইঞ্চিতে রাখলাম। এরপরে আপনারা এই যে ওকেতে ক্লিক করলে নতুন ডকুমেন্ট তৈরি হবে। আর আপনারা যদি একই সাইজ বারবার ব্যবহার করেন তাহলে এখানে সেভ প্রিসেটে ক্লিক করে রাখবেন। তাহলে আপনার বারবারই নতুন করে সাইজ এখানে দিতে হবে না। তো আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করলাম। আমার এখানে নতুন একটি আর্টবোর্ড তৈরি হলো। এই আর্টবোর্ডে আমরা এখন বেসিক কিছু কাজ শিখব। তার আগে কিছু বিষয় আলোচনা করে রাখা ভালো, যে হাউ টু এক্সপার্ট ইন ফটোশপ, মানে ফটোশপে আপনি কিভাবে একজন দক্ষ হবেন বা বুঝতে পারবেন। তো আসলে আপনি একদিনেই একটা ভিডিও দেখে কখনোই ফটোশপ ভালোভাবে শিখতে পারবেন না। ফটোশপ ভালোভাবে শিখতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন বিষয় সার্চ করতে হবে, নতুন নতুন বিষয় জানতে হবে যে ফটোশপের কোন টুলস এর কি কাজ। আপনি ফটোশপ শিখলেন কিন্তু আপনি প্র্যাকটিস না করলে এটা সহজেই ভুলে যাবেন। তো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তারপরে একটা বিষয় যে হুইচ ভার্সন ফটোশপ ইজ বেটার অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ফটোশপের কোন ভার্সনটি সব থেকে বেটার মানে ভালো। ফটোশপটি আসলে অনেক পুরাতন একটি সফটওয়্যার, এটি 1988 সাল থেকে শুরু হয়, বর্তমানে 2025 সাল পর্যন্ত ভার্সন আছে। তো আসলে সব ফটোশপ আপনি সব পিসিতে ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারবেন না। যাদের লো কনফিগারেশন যেমন 2 GB র্যাম আছে তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনার অ্যাডোবি ফটোশপ 7.0, যেটা 2002 সালে লঞ্চ, এটা আপনি ব্যবহার করতে পারবেন। আর যাদের 4 GB বা 4 GB মধ্যে, তারা আপনারা অ্যাডোবি ফটোশপ CS6 ভার্সনটি ব্যবহার করতে পারেন, যেটা 2012 সালে লঞ্চ করা হয়েছিল। আর যাদের পিসি কনফিগারেশন 16 GB 8 GB বা তারও উপরে, তাদের আপনি ফটোশপ 2025টি ব্যবহার করতে পারবেন। তবে এখানে বলে রাখা ভালো, এগুলো কিন্তু পেইড সফটওয়্যার। এগুলো আপনারা বিভিন্ন অনলাইন থেকে আপনাদের কার্ড দিয়ে ডলার দিয়ে পারচেস করে নিতে হয়। তো আমি আমি এই 2012 সালের যে ফটোশপটি, এটি একটি লাইসেন্স করা একজনের কাছ থেকে আমি পারচেস করে নিয়েছিলাম। আপনারা যদি অ্যাডোবি ফটোশপ CS6 এই ভার্সনটি নিতে চান লাইফ টাইমের জন্য, আপনাদের আর কোনো খরচ বা পে করতে হবে না, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমরা জানলাম যে ফটোশপটা কি, ফটোশপটি প্রতিদিন কেন প্রয়োজন, ফটোশপের কিছু এক্সাম্পল আমরা দেখেছি যে ফটোশপ দিয়ে আসলে কি কি কাজ করা যায় এবং জানলাম। তো আমরা এখন আলোচনা করব যে আমরা আসলে হুইচ ভার্সন ফটোশপ উইল ইউজ ফর ক্লাস, আমরা যে আমাদের টিউটোরিয়ালটি আপলোড করছি এটি কোন ভার্সনটি ব্যবহার করে। তো সবার আসলে পিসি ভার্সন সমান না, তো আমি সবার সুবিধার্থে যে অ্যাডোবি ফটোশপ CS6 2012 ভার্সনটি সেটি ব্যবহার করব, যাতে আপনারা সবাই এটি ব্যবহার করে বুঝতে পারেন। যারা বিশেষ করে যারা নতুন বা বিগিনার আছেন তাদের জন্য এটি সুবিধা হবে। তো আপনি গ্রাফিক ডিজাইন যে করবেন, এই গ্রাফিক ডিজাইনের যে আইডিয়াটা, এটা আসলে কোথা থেকে পাবেন? হাউ টু জেনারেট আইডিয়া, এটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে আপনি সবাই তো শুরু থেকেই কোনো কিছু শিখতে পায় না। অবশ্যই অন্যের কাজ দেখতে হবে, অন্যের থেকে আইডিয়া নিতে হবে। তো আপনারা আপনারা আগে নিজে থেকে সিলেক্ট করবেন যে আপনারা কোন বিষয়টি শিখবেন। আপনারা যদি এখানে, আমি যদি এখানে ফ্রি পিক নামে একটি সাইট আছে, এখানে যদি যাই, তো এখান থেকে আপনারা দেখবেন যে গ্রাফিক ডিজাইনের প্রায় সব ধরনের কাজই এখানে আছে। যেমন আপনারা বিজনেস কার্ড বলেন, ব্যানার বলেন, যেমন আমি আপনাদেরকে কিছু বিজনেস কার্ডের ডিজাইন দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন এখানে একটি বিজনেস কার্ডের ডিজাইন রয়েছে। তো
আপনারা এখান থেকে দেখে দেখে আপনারা কপি করবেন না, আপনারা দেখে আইডিয়া নেবেন যে আপনার ডিজাইনটা কিরকম হবে। আপনি নিজে একটি আপনার খাতা কলমে দিয়ে বা একটু আইডিয়া জেনারেট করে নেবেন যে আপনার কোন ডিজাইনটি কোন লেয়ারটি কিভাবে রাখবেন। আপনার কালার থিমটি অবশ্যই কালার থিম বুঝতে হবে যে কোন কার্ডে আমি কোন কালারটি ব্যবহার করব, কোন সাইডে আমি কি লিখবো এবং কোন ফন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন ফন্টটি কোথায় ব্যবহার করব। আপনার ফন্ট কালার এই দুটি যে ভালোভাবে বুঝতে পারবে, গ্রাফিক ডিজাইন তার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। সে অনেক ইজিলি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবে। ফটোশপ ইনস্টল করা আমি আমাদের প্রথম ভিডিওতে দেখিয়েছি। আপনারা যে ওই ভিডিওটি দেখলে আপনারা ফটোশপ ইনস্টল করা সমস্যা হবে না আশা করি। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা জানাবেন। হোয়াট ইজ ডকুমেন্ট? ডকুমেন্ট কি? ডকুমেন্টটি হচ্ছে একটি ফাইল, যে সেটা ফটোশপের হতে পারে, মাইক্রোসফট ওয়ার্ডের হতে পারে, এক্সেল হতে পারে, আপনার যে কোনো ফাইলই হতে পারে। ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। আচ্ছা, আমরা একটা ডকুমেন্ট তৈরি করে দেখালাম আপনাদেরকে। ইউজ টুল বক্স। তো টুল বক্সটা কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আমরা পর্যায়ক্রমে জানবো। তো সর্বপ্রথম আসছে যে জুম ইন অ্যান্ড জুম আউট। এটি সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি ফটোশপটি ওপেন করার পর ফটোশপটি আপনার এই যে আর্টবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি অনেক সময় ছোট বড় করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি কিবোর্ডের কন্ট্রোল অল্টার বাটন প্রেস করে মাউসের যে স্ক্রল বাটন আছে এটি যদি উপরের দিকে করেন তাহলে জুম ইন হবে, আর যদি নিচের দিকে স্ক্রল ডাউন করেন কন্ট্রোল অল্টার বাটন প্রেস করে তাহলে এটি জুম আউট হবে। হোয়াট ইজ, তারপরে আছে যে ফটোশপ শর্টকাট কি। এটিও গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতি বাটনে ক্লিক ক্লিক করে করে আপনি কাজ করেন তাহলে আপনার অনেক সময় লাগবে, যেটা আসলে প্রফেশনাল যারা কাজ করে বা যারা দ্রুত কাজ করতে চায় তাদের জন্য এটি খুব কষ্টকর হয়ে যাবে। একটি ডিজাইন করতে আপনার দেখা গেল 2 ঘন্টার মতো লাগতে পারে যদি আপনারা এভাবে ক্লিক করে করে প্র্যাকটিস করেন। তবে আপনাদের এই শর্টকাটটি দেখার জন্য আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট কে কন্ট্রোল অল্টার শিফট কে এই বাটনটি প্রেস করে এই যে সামারাইজ আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেভ করলে আপনারা দেখতে পারবেন যে ফটোশপের যে শর্টকাট কি কমান্ড যেগুলো আছে সেগুলো সব এখানে দেখাচ্ছে। যে এখানে আপনি যদি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে চান তাহলে কন্ট্রোল এন, ডকুমেন্ট ওপেন করতে হলে কন্ট্রোল ও, তারপরে আপনার সবগুলো মনে রাখার দরকার নেই, যেগুলো সবসময় বেশি ব্যবহার করা হয় সেগুলো আপনি মনে রাখবেন। যেমন এই যে ক্লোজ করার জন্য কন্ট্রোল ডাব্লিউ, তারপরে সেভ করার জন্য কন্ট্রোল এস, তারপরে আপনার এখানে আপনার স্ক্রল ডাউন করলে আরো অনেক অপশন দেখতে পাবেন। আপনারা যদি প্রিন্ট করার ক্ষেত্রে কন্ট্রোল পি বাটন প্রেস করবেন, আর এক্সিট করার ক্ষেত্রে কন্ট্রোল কিউ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, আনডু রিডুটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা আলোচনা করলাম যে জুম ইন অ্যান্ড জুম আউট আর ফটোশপ শর্টকাট কি। এরপর আমরা জানবো হোয়াট ইজ লেয়ার। লেয়ারটা হচ্ছে আপনার ফটোশপের আপনার এই যে আপনার যতগুলো এলিমেন্ট বা যতগুলো উপাদান বা যতগুলো শেপ নিয়ে ডিজাইন করবেন প্রতিটাই এক একটি লেয়ার বলে। আপনি যদি একটি নতুন ছবি ডাউনলোড করে ওপেন করেন সেটা একটি লেয়ার হবে। মোট কথা আপনার লেয়ার মানে হচ্ছে একটি স্তর বা একটি উপাদান আপনার ফটোশপে কাজ করার জন্য একটি বেসিক বা ক্ষুদ্র একটি উপাদান। তো আমি আপনাদেরকে একটি লেয়ার ক্রিয়েট করে দেখাচ্ছি। তো একটি লেয়ার নেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে কন্ট্রোল জে অথবা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে প্রেস করলে একটি নতুন লেয়ার তৈরি হবে। তো আমরা লেয়ার ক্রিয়েট করে এখানে এই যে এই টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কো টুল। এই টুলে ক্লিক করে মাউসের লেফট বাটনটি চেপে রেখে একটি এরিয়া নিয়ে এলাম। নেওয়ার পরে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে দুটি কালার, একটি কালো নিচে সাদা। উপরে যে কালো কালারটি এটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার, আর নিচে যে সাদা অংশটি এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তো এই কালারটি চেঞ্জ করার জন্য আপনাদেরকে ওই কালারের উপরে ক্লিক করতে হবে। তো আমরা যে কোনো লেয়ারের কালার চেঞ্জ করার জন্য সহজে এখান থেকে যে উপরে যে কালো রংটি দেখতে পাচ্ছেন ফোরগ্রাউন্ড কালার, এখানে একবার ক্লিক করলে এখানে একটি ডায়লগ বক্স কালার পিকার ওপেন হবে। তো আপনারা এখান থেকে যে কোনো কালার
চুজ করে আপনার পছন্দ মতো দিতে পারবেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লেখা আছে যে RGB এগুলো কোড ব্যবহার করেও আপনারা বা CMYK এই যে কোডগুলো ব্যবহার করেও আপনারা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে সবুজ কালারটি রাখলাম। এখন এই ফোরগ্রাউন্ড কালারটি এখানে সবুজ হয়েছে, কিন্তু আমার এখানে কালারটি এখনো অ্যাপ্লাই হয়নি, বা আমার এই যে লেয়ার 1 লেখা আছে এই লেয়ারে কিন্তু এখনো অ্যাপ্লাই হয়নি। তো এটাকে করার জন্য আমাকে কিবোর্ডের অল্টার ব্যাকস্পেস বাটনটি চাপতে হবে। তাহলে দেখুন আমার এই লেয়ারের কালারটি সবুজ হয়ে গেছে। তো এই লেয়ারটাকে নাড়াচাড়া করার জন্য আমাকে এই যে মুভ টুল নামে একটা টুল আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই মুভ টুলে অবশ্যই সিলেক্ট থাকতে হবে। তারপরে সেই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে কাজটি হচ্ছে না, কারণ আমার এখানে এই লেয়ারটি সিলেক্ট করা নেই। আমি কোন লেয়ারটি মুভ করব সেই লেয়ারটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এই লেয়ার অপশনে মাউসের লেফট বাটন ক্লিক করে এই লেয়ারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই দেখুন এখন লেয়ারটি সহজেই আমার ইচ্ছা মতো মুভ করা যাচ্ছে। তো আমরা দুটি টুলস শিখলাম। একটি হচ্ছে এইখানে যে প্রথম যে টুল সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কো টুল। এই টুলের আন্ডারে আরো কয়েকটি টুলস আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো। আর মুভ টুল, এই মুভ টুল মানে হচ্ছে আপনার যে এলিমেন্ট বা লেয়ার বা উপাদানকে নাড়াচাড়া করার কাজে, বা ছবি যদি থাকে ছবিকেও আপনি এটা দিয়ে নাড়াচাড়া করতে পারবেন আপনাদের পছন্দ মতো। তবে অবশ্যই আমাদেরকে ওই লেয়ারটি সিলেক্ট থাকা হবে। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি তাহলে কিন্তু এটি নাড়াচাড়া করা যাবে না, কারণ আমার এখানে লেয়ারটি সিলেক্ট করা নাই। আরেকটি জিনিস, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এরিয়া সিলেক্ট হয়ে আছে, তো এটা ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করবেন। তাহলে ওটি যে অপশনটি সিলেক্ট করা ছিল সেটি ডিসিলেক্ট বা ডিলিট হয়ে যাবে। তো আমরা আলোচনা করলাম যে ফটোশপের দুটি বেসিক টুলস, কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়, কিভাবে মুভ করতে হয়। আর মার্কো টুলের একটি অপশন দেখলাম যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বা চারকোনা আকারের মার্কো টুল। তো এই মার্কো টুলের আন্ডারে আরো আপনার অপশন আছে। তো আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কো টুলটা ইউজ করলাম। তো আমরা এখান থেকে আরো একটি লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পরে এই যে রেক্ট্যাঙ্গুলার যে মার্কো টুল, এখানে মাউসের রাইট বাটনটি ক্লিক করে এই যে ইলিপ্টিক্যাল, এটা হচ্ছে বৃত্তাকার, এখানে ক্লিক করার পরে আর্টবোর্ডে আসলাম। আপনারা অবশ্যই নতুন লেয়ার তৈরি করে নেবেন, না হলে আপনি লেয়ারটা পরবর্তীতে সংশোধন করতে পারবেন না। তো নেওয়ার পরে মাউসের আপনার লেফট বাটনটি প্রেস করে ধরে রাখা অবস্থায় আমি ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে আমার পছন্দ মতো সাইজ এখানে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি লাল কালার দিব। তো আমি আবার এই যে ফোরগ্রাউন্ড যে কালারের অপশনটি আছে এখানে ক্লিক করলাম একবার। ক্লিক করার পরে এখানে লাল রংটি আমি সিলেক্ট করলাম। করার পর ওকে বাটনে প্রেস করলাম। কিন্তু এখন কালারটি অ্যাপ্লাই হয়নি, কারণ এর আগেও বলেছিলাম যে কালারটি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই প্রথম অপশন যে ফোরগ্রাউন্ড কালার লাল থাকতে হবে, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস চাপতে হবে, তাহলে কালারটি সিলেক্ট হয়ে যাবে। এবং এখন আমি চাচ্ছি যে আমার এই লেয়ারটি আমার এই যে সবুজের মাঝখানে নিয়ে যাব। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় থাকতে হবে এবং মুভ টুলের সাহায্য নিতে হবে। তো দেখুন আমি যদি এখানে সিলেক্ট করা না থাকে, অবশ্যই এই যে লেয়ারটি এখানে সিলেক্ট করা থাকতে হবে। তো এই যে আমার যে লাল লাল যে লেয়ারটি, এটি কয় নাম্বার এটা বুঝতে হলে এখানে দেখুন লেয়ারের এখানে দেখে বোঝা যাচ্ছে যে লাল রং। আবার এখানে যে চোখ যে বাটনটি আছে এই যে চোখের মতো, এখানে যদি ক্লিক করেন একবার দেখবেন যে ওটি বন্ধ হয়ে গেল, দেখা যাচ্ছে না। তার মানে এটা হাইড এবং আনহাইড করার একটি অপশন। আর আমার এখানে ইলিপ্টিক্যাল মার্কো টুল ব্যবহার করার ফলে এখানে একটি এরিয়া সিলেক্ট হয়ে আছে। তো এই এরিয়াটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি বাটন প্রেস করতে হবে। তো এখন আমি এই লেয়ার টুকে সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুলটি সিলেক্ট করলাম। করার পর লেয়ারটিকে টেনে ধরে আমার পছন্দ মতো জায়গায় এখানে নিয়ে রাখলাম। এরপর ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম হলো পরিবর্তন করা। আপনি আপনার শেপটাকে কিসে কনভার্ট করবেন। যেমন আমি এটিকে দুটি শেপকে একটি পতাকার মতো একটি শেপে ট্রান্সফর্ম করলাম, এবং এই দুটিকে আমি একটি গ্রুপে কনভার্ট করব। তো গ্রুপে করার জন্য অবশ্যই লেয়ার দুটিকে সিলেক্ট করে রাখতে হবে। এরপর কিবোর্ডের কন্ট্রোল জি বাটন প্রেস করতে হবে। এখন তাহলে আপনার এই দুটি লেয়ার একটি গ্রুপে কনভার্ট হবে। এখন যদি আপনি এখানে মুভ টুলের যে কোনো একটির উপরে টেনে ধরেন তাহলে দুটি অপশনই মুভ করবে।
কাট, কপি, পেস্ট। কাট কপি হচ্ছে যে আমি যদি কোনো লেয়ারকে কপি করতে চাই তাহলে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল যে বাটন প্রেস করলে ওই লেয়ারটি হুবহু কপি হবে। তো বোঝা যাচ্ছে না কারণ আমার দুইটি লেয়ারই একই জায়গায় আছে। তো বোঝার ক্ষেত্রে আমি মুভ টুল নিয়ে যদি এই একটা লেয়ারকে সরাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুইটি লেয়ার হুবহু দুটি লেয়ার তৈরি হয়ে গেছে, কারণ এটি গ্রুপ করা ছিল বিধায় দুটি একসাথে কপি হয়েছে। তো আমি যদি একটি ডিলিট করে দেই বা কাট করার ক্ষেত্রে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন অথবা আপনার ব্যাক স্পেস বাটন ক্লিক করেও আপনারা নিতে পারবেন। তো এরপরে আমরা আলোচনা করব যে আনডু, স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড। এটি খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আমি এর আগে যে দুটি লেয়ার ক্রিয়েট করে একটি গ্রুপ তৈরি করলাম পতাকার, তো ওই গ্রুপ দুটি তো চলে গেছে, এখন আমি ওইটা কিভাবে আনবো? মানে এক ধাপ আগানোর জন্য কন্ট্রোল জে, এটিকে বলা হয় আনডু। আবার যদি আমি কন্ট্রোল জে চাপ দেই তাহলে আপনার রিডু হয়ে যাবে অটোমেটিক। আনডু হচ্ছে এক ধাপ পিছিয়ে যাওয়া আর রিডু হচ্ছে এক ধাপ আগায় যাওয়া। আর আমি যদি চাই যে আরো কয়েক ধাপ আগায় যাব তাহলে অল্টার কন্ট্রোল জেড, যতবার চাপবেন তত ধাপ আগাইতে থাকবে, তত ধাপ আগাইতে থাকবে। এখানে আপনাকে এই শর্টকাট গুলো অবশ্যই মনে রাখতে হবে। যে দেখুন এখন কিন্তু আমি কয়েক ধাপ আগানোর ফলে আমার লেয়ার এই দুইটি আলাদা হয়ে গিয়েছে এবং গ্রুপটিও এখনো তৈরি হয়নি, সেই অবস্থানে চলে গিয়েছে। তো এই শর্টকাট গুলো আমি দেখিয়েছিলাম যে আনডুর এখানে লেখা যায় যে কন্ট্রোল জেড মানে আপনার এক ধাপ আগানো, এবং আবার যদি চাপেন কন্ট্রোল জেড তাহলে এটা রিডু মানে পুনরায় পূর্বের ধাপে ফিরে যেতে। আর স্টেপ ফরওয়ার্ড এখানে শিফট কন্ট্রোল জেড, আর স্টেপ ব্যাকওয়ার্ড অল্টার কন্ট্রোল জেড। কপি করার ক্ষেত্রে এখানে এই যে কন্ট্রোল সি, আর পেস্ট করার ক্ষেত্রে কন্ট্রোল ভি। তো এখানে আর কয়েকটি অপশন দিচ্ছেন, কারেন্ট ডকুমেন্ট, রিসেন্ট ডকুমেন্ট, ক্লোজ মেনু। তো আমি ফটোশপ ওপেন করার পর প্রথম আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে দুই তিনটি ডকুমেন্ট ওপেন করা ছিল। আমার এখানে একটি ডকুমেন্ট কিভাবে বুঝবো? এই যে এখানে মেনু বার, সাব মেনু বারের নিচে দেখতে পাচ্ছেন আই টাইটেল ওয়ান, এটা হচ্ছে ওয়ান, মানে এখানে এখানে যে ক্রস চিহ্ন আছে তারপরে কিন্তু কোনো লেখা নাই, তার মানে এখানে একটি ডকুমেন্ট ওপেন আছে। তো আমি যদি এখানে আরো ওপেন করি, এখান থেকে আরেকটা ছবি ওপেন করি, এখান থেকে আরো একটি ছবি ওপেন করি। তো এখানে আমার দুইটি ডকুমেন্ট আছে। তো বর্তমানে এই ডকুমেন্টটি ওপেন আছে, এই ছবিটি এই এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্রস আছে, এখানে ক্রসে ক্লিক করলে ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। এবং আমি যদি চাই আগের ডকুমেন্টে যাব, তো এই যে বাম দিকে অপশনে ক্লিক করবেন তাহলে আগের ডকুমেন্টে ফিরে যাবেন, এবং যদি এই ডকুমেন্টে ক্লিক করেন তাহলে এই ডকুমেন্টে চলে আসবেন। সবশেষ আপনি রিসেন্ট যে ডকুমেন্ট, সেটা হলো সবশেষ আপনি যে ডকুমেন্টটি ক্রিয়েট করবেন সেটি হচ্ছে রিসেন্ট ডকুমেন্ট। তো এখন আমরা সেভ ডকুমেন্টটি সেভ করব। তো সেক্ষেত্রে আমি যে ডকুমেন্টটি সেভ করব, ধরুন আমি এই ছবিটি সেভ করব। এই ছবিটি সেভ করার জন্য আমাকে ফাইল থেকে এখানে সেভ সেভ অ্যাজ অপশনটি আছে, এখানে শিফট কন্ট্রোল এস এই বাটনটি, এই শর্টকাট বাটনটি প্রেস করলে হবে, অথবা এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করলেও হবে। তো আমরা চাইলে এখান থেকে অনেকগুলি ফাইল ফরম্যাট আছে, এই যে অ্যারো বাটনে প্রেস করলে দেখেন অনেকগুলো ফরম্যাট আছে। এখান থেকে পিএসডি তে সেভ করতে পারবো, পিএসডি, তারপরে বিএমপি, জিআইএফ, ডিসিএন, ইপিএস। আমাদের এতগুলো জানানোর প্রয়োজন নেই, সব থেকে বেশি ব্যবহার হয় ফটোশপ পিএসডিটা। আর তারপরে ব্যবহার করা হয় এই যে জেপিজি, যেটা এটা জেপিজির আরো তিনটা ভার্সন আছে। তো জেপিজি ফরম্যাট এই যে প্রথমটা ব্যবহার হয়। তারপরে আপনার একটা আছে যে পিএনজি ফাইল, এটিও সব থেকে বেশি ব্যবহার হয়। এবং আরেকটা আছে পিডিএফ।
পিডিএফটি শুধুমাত্র ডকুমেন্টের জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয়। তো আমি সেভ করার জন্য আমি ধরেন এটা পিএনজি তে সেভ করব। এখানে পিডিএফ এ ক্লিক করলাম এবং আপনি কোন জায়গায় সেভ করবেন সেই ড্রাইভটি এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো আমি ডেস্কটপে রাখলাম। আপনি এখান থেকে চাইলে নামটাও পরিবর্তন করতে পারেন নিজের ইচ্ছে মতো। আমি নাম পরিবর্তন করলাম না। এরপরে সেভ করে রাখলেন। ওকে তে চাপ দিলাম। আমার ডকুমেন্টটি কিন্তু সেভ হয়ে গেল। তো আমি ডেস্কটপে সেভ করছি, এই দেখুন আমার এই যে ডকুমেন্টটি সেভ হয়ে গেছে পিএনজি ফাইল ফরম্যাটে। তো আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। আপনারা ক্লাসটি একবার না বুঝলে আরেকবার দেখবেন, দ্রুত ধরে দেখবেন, তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন আশা করি। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আহ, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা জানাবেন। তো আবারও সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।